একটা সময় ছিল যখন জাভাস্ক্রিপ্টকে মোস্ট আগলি ল্যাঙ্গুয়েজ বলা হতো, কিন্তু সময়ের সাথে সাথে জাভাস্ক্রিপ্ট নিজেকে ইভলভ করেছে এবং স্টিল করে যাচ্ছে। শুধু তাই নয়, জাভাস্ক্রিপ্ট নিয়ে যারা কাজ করেন তারা এই ইকোসিস্টেমটিকে এত বেশি রিচ এবং রিসোর্সফুল করে তুলেছেন যে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় জাভাস্ক্রিপ্টকে। এবং এটাও বলা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট পুরো ইন্টারনেটকেই খেয়ে ফেলবে। যদিও আজকের বিষয় জাভাস্ক্রিপ্টের গুণগান করা না, যে ফ্যাক্টরগুলো জাভাস্ক্রিপ্টকে আগলি ল্যাঙ্গুয়েজ থেকে আজকের জনপ্রিয় ল্যাঙ্গুয়েজে পরিণত করেছে, সেই ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার। জাভাস্ক্রিপ্ট নিয়ে যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, তাহলে সবার আগে বুঝতে হবে এই অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার সম্পর্কে। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি দেখার পর জাভাস্ক্রিপ্ট কিভাবে অ্যাসিনক্রোনাসলি কাজ করে সেটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। চলুন শুরু করা যাক। জাভাস্ক্রিপ্ট বাই নেচার একসাথে একাধিক কাজ করতে পারে না, একসাথে কেবল একটা অপারেশনই রান করতে পারে। এই জন্য বলা হয় জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিঙ্গেল থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝায়, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যাক। আমরা একটা সিম্পল রেস্টুরেন্ট সিনারিওর কথা চিন্তা করি। ধরে নেই একটা রেস্টুরেন্টে দুইটা টেবিল আছে এবং একজন ওয়েটার আছে। ওয়েটার প্রথমে টেবিল 1-এ এসে কাস্টমার 1-এর কাছে অর্ডার নিয়ে কিচেনে গেল এবং যতক্ষণ খাবার রান্না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ব্লকড হয়ে থাকবে। এরপরে রান্না শেষ হলে ওয়েটার খাবার নিয়ে কাস্টমার 1-এর কাছে সার্ভ করে ফ্রি হলো। এরপর ওয়েটার কাস্টমার 2-এর কাছে গেল এবং একইভাবে অর্ডার নিয়ে কিচেনে গিয়ে আগের মতো রান্না শেষ হওয়া পর্যন্ত ওয়েট করলো। রান্না শেষ হলে ফাইনালি কাস্টমার 2-কে খাবার নিয়ে সার্ভ করে নিজের সব টাস্ক শেষ করে ফাইনালি ফ্রি হলো। এই এক্সাম্পলটা দেখানোর কারণ হলো জাভাস্ক্রিপ্ট বাই ডিফল্ট এক্স্যাক্টলি এভাবেই কাজ করে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এই কাস্টমার 1 এবং 2 হলো ইউজার এবং ওয়েটার হলো থ্রেড। জাভাস্ক্রিপ্টেও এই সিনারিওর মতো একটাই থ্রেড কাজ করে, এজন্য বলা হয় জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। অন্যান্য মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম আরও অনেক থ্রেড থাকে যারা মাল্টিপল ইউজারের জন্য অ্যালোকেটেড থাকে এবং তারা সেপারেটলি এক একজন ইউজারের জন্য কাজ করে। এই এক্সাম্পল যেটা আমরা দেখলাম সেটা হলো জাভাস্ক্রিপ্টের সিনক্রোনাস ব্লকিং বিহেভিয়ার। ব্লকিং কেন বলা হচ্ছে? কারণ আমরা দেখলাম যে ওয়েটার মানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে থ্রেড, সে যখন অর্ডার নিয়ে কিচেনে যাচ্ছে তখন ব্লকড হয়ে থাকছে, ওয়েট করছে। চলুন আর সময় নষ্ট না করে কোডে চলে যাই। দেখা যাক এই এক্সাম্পল সিনারিওটি যদি আমরা কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতাম তাহলে কি দাঁড়াতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেস অর্ডার নামে একটা ফাংশন আছে। যে কাজটা করতে বেশি সময় লাগে আর যে কাজটা করতে গিয়ে ওয়েটার ব্লকড হয়েছিল সেটা হলো এই প্রসেস অর্ডার ফাংশনটা। তো জাভাস্ক্রিপ্ট যখন রান করবে সে প্রথমে এই console.logটাকে দেখতে পাবে। সো সে টেক অর্ডার ফর কাস্টমার 1 এই লাইনটা প্রিন্ট করবে। এরপরে প্রসেস অর্ডার ফাংশনে যাবে, সেটা কল হবে। কল হওয়ার পরে প্রসেস অর্ডার ফাংশনের ভিতরের বডিতে যে প্রথম console.log একটা দেখতে পাচ্ছে, সে প্রসেসিং অর্ডার ফর কাস্টমার 1 প্রিন্ট করবে। এরপরে জাভাস্ক্রিপ্ট দেখবে এখানে একটা হোয়াইল লুপ চলছে, 3 সেকেন্ড ব্যাপী একটা হোয়াইল লুপ চলছে। এবং যখন জাভাস্ক্রিপ্ট এই কোডটা রান করবে, এই লাইনটা রান করবে, রান করা অবস্থায় সে আর পরের লাইনে যেতে পারবে না, কারণ সে এই জায়গাটায় ব্লকড হয়ে থাকবে, আমাদের আগের এক্সাম্পলের ওয়েটারের মতো। ফাইনালি 3 সেকেন্ড পরে জাভাস্ক্রিপ্ট পরের লাইনটায় যেতে পারবে এবং অর্ডার প্রসেস ফর কাস্টমার 1 প্রিন্ট করবে। ফাইনালি প্রসেস অর্ডার ফাংশনটা পুরোপুরি কমপ্লিট হবে এবং এর পরের লাইনে যে console.log কমপ্লিটেড অর্ডার ফর কাস্টমার 1 এই লাইনটা প্রিন্ট হবে। তো আমরা যদি এখন এই কোডটা রান করে দেখি তাহলে আমরা এরকম সিমিলার একটা বিহেভিয়ার দেখতে পাবো। সো আমি কোডটা রান করছি। সো দেখতে পাচ্ছি এই যে এই সময় কিন্তু ব্লক হয়েছিল। সো যখনই রান করছে লাইন বাই লাইন, তখন যখন সে ওই প্রসেস অর্ডার ফাংশনে যাচ্ছে ওই সময় কিন্তু 3 সেকেন্ডের জন্য একটা ব্লকিং টাইম আছে, এই যে একটা ব্লকিং টাইম। তারপরে ফাইনালি অর্ডার প্রসেসড এবং কমপ্লিটেড অর্ডার হলো। সো আমরা স্পষ্টই বুঝতে পারছি যে জাভাস্ক্রিপ্ট যখন লাইন বাই লাইন এভাবে সিনক্রোনাস ওয়েতে রান করবে এবং কোনো একটা ফাংশন যেটা অনেক সময় নেয় রান হওয়ার জন্য, সে যদি জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশনকে ব্লক করে রাখে তাহলে পরের লাইনগুলো এক্সিকিউট হবে না। এবং সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একজন ইউজার যখন আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে তখন সে এরকম একটা ব্লকিং বিহেভিয়ারের মধ্যে পড়বে এবং সেটা কখনো ইউজার এক্সপিরিয়েন্সের জন্য ভালো নয়। এই কারণেই অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট খুবই প্রয়োজন। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল টপ লাইন ভিউ থেকে জাভাস্ক্রিপ্ট কিভাবে লাইন বাই লাইন এক্সিকিউশন করে। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বোঝার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ব্রাউজারের ভিতরে এই জাভাস্ক্রিপ্ট কোডটা আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ রান করে, সেটা একটু এবার দেখা যাক।
স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে বাম পাশে আমি এখানে একটি ব্রাউজার দেখিয়েছি এবং ডান পাশে আছে আমাদের একটা কোড এডিটর। জাভাস্ক্রিপ্ট কোড যখন ব্রাউজারের ভিতরে রান করে, বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট কোড প্রথমে একটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, তারপরে ব্রাউজার সেটা বুঝতে পারে। তো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হওয়ার জন্য ডেফিনেটলি ব্রাউজারের ভিতরে কোনো না কোনো একটা মেকানিজম আছে। তো ব্রাউজারের ভিতরে মূলত দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে ব্রাউজারের রান টাইম এনভায়রনমেন্ট। রান টাইম এনভায়রনমেন্ট বলতে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখি তখন আমরা অনেক সময় লিখি না উইন্ডো ডট সামথিং, উইন্ডো ডট সেট টাইম আউট বা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরকম ডকুমেন্ট, উইন্ডো এরকম বিভিন্ন অবজেক্ট আমরা ইউজ করি। এবং এই ডকুমেন্ট বা উইন্ডো এই জিনিসগুলো আসে হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট থেকে। এবং এই রান টাইম এনভায়রনমেন্ট ছাড়াও আরেকটা জিনিস যেটা ব্রাউজারের মধ্যে থাকে, যেটা আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে মেশিন কোডে রূপান্তরিত করে, সেটা হলো জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন, ব্রাউজারের ইঞ্জিন। তো এক এক ব্রাউজারের জন্য এক এক রকম ইঞ্জিন থাকে। যেমন গুগল ক্রোমের জন্য যে ইঞ্জিনটি কাজ করে সেটা হচ্ছে V8 ইঞ্জিন, ইন্টারনেট এক্সপ্লোরারের জন্য যে ইঞ্জিনটা কাজ করে সেটা হচ্ছে চাক্র, এবং এরকম ফায়ারফক্সের জন্য আছে, অপেরার জন্য আছে। প্রত্যেকটা ব্রাউজারের নিজস্ব একটা ইঞ্জিন থাকে। সো যতগুলো ব্রাউজার আছে তাদের মধ্যে গুগল ক্রোমকে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল ব্রাউজার। এটার কারণটা হচ্ছে সকল ব্রাউজারেরই রান টাইম এনভায়রনমেন্ট অলমোস্ট সিমিলার, কিন্তু এই ইঞ্জিনটার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যে ব্রাউজার কতটুকু বেটার পারফর্ম করে, কতটুকু ফাস্ট আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিণত করে। তো গুগল ক্রোমের V8 ইঞ্জিনটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন। এবং এই ইঞ্জিনটার বিশেষত্ব হচ্ছে যে এই ইঞ্জিনটাকেই কিন্তু আসলে বেসিক্যালি নোড.js ডেভেলপমেন্টের জন্য ইউজ করেছেন নোড.js এর ক্রিয়েটর। সো ওই ডিটেলসে আমরা এখন যাচ্ছি না, কিন্তু এখন আপাতত আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে ব্রাউজারের ভিতরে বেসিক্যালি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট এবং আরেকটা থাকে ইঞ্জিন। তো ইঞ্জিনের ভিতরে মূলত দুটো জিনিস থাকে। তো আমরা আপাতত একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কল স্ট্যাক। আমাদের এই টিউটোরিয়ালটি বোঝার জন্য আসলে একটা জিনিসই জানা দরকার, সেটা হচ্ছে কল স্ট্যাক। ইঞ্জিনের ভিতরে একটা কল স্ট্যাক বলে জিনিস থাকে, এবং নিচে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ব্রাউজারের যে কনসোল, যেখানে আসলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে ইন্সপেক্ট এলিমেন্ট চাপ দিয়ে যে কনসোলটা ওপেন হয়, সেই কনসোলটা আমি ধরে নিচ্ছি এটা। তো আমাদের যে কোডটা আছে সেই কোডটা ধরে নিচ্ছি আমাদের ডান পাশের এই স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোডটা দেখিয়েছি, যে কোডটা আমরা একটু আগে রান করলাম। তো এই কোডটা দেখা যাক যে কিভাবে ব্রাউজারের মধ্যে স্টেপ বাই স্টেপ কাজ করে। তো সবার প্রথমে একটা মেইন ফাংশন কল হয়, ঠিক আছে? যে কোনো ফাইল এক্সিকিউশন বা যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড রান করার আগে একটা মেইন ফাংশন রান হয়। এর পরবর্তীতে কি হয়, এরপরে লাইন বাই লাইন যে বিভিন্ন জায়গায় যে কলগুলো হয়েছে, যেমন এখানে প্রথমে কল হয়েছে লগ ফাংশন। এর আগে যে প্রসেস অর্ডার ফাংশনটা প্রসেস অর্ডারের যে বডিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন, এটা কিন্তু কোনো কল না, এটা জাস্ট একটা ডেফিনেশন। সো জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন শুরু করবে এখান থেকে। সে দেখবে কনসোল ডট লগ। সো সে কি করবে, সে এই লগ ফাংশনটাকে, কল স্ট্যাকে সবার আগে কল করবে, এবং লগ ফাংশন কল হওয়ার কারণে কনসোলে টেক অর্ডার ফর কাস্টমার 1 প্রিন্ট হবে। এরপরে লগ ফাংশনের কাজ শেষ, এরপরে পরের লাইনে যাবে জাভাস্ক্রিপ্ট, প্রসেস অর্ডার ফাংশনকে সে দেখতে পাবে। সে প্রসেস অর্ডার ফাংশনকে সে কল স্ট্যাকে নিয়ে আসলো। এরপরে প্রসেস অর্ডার ফাংশনের ভিতরে গেল, সেখানে যেয়ে সে আর একটা লগ ফাংশন দেখছে। তো সেই লগ ফাংশনটাকে সে কল স্ট্যাকে উপরে নিল, এবং তারপরে কি হলো, লগ ফাংশনটা কল হলো, প্রসেসিং অর্ডার ফর কাস্টমার 1 এটা কনসোলে প্রিন্ট হলো। এরপরে জাভাস্ক্রিপ্ট পরের লাইনে গেল, পরের লাইনে গিয়ে সে দেখলো একটা হোয়াইল লুপ, এবং 3 সেকেন্ড ব্যাপী একটা হোয়াইল লুপ। সো জাভাস্ক্রিপ্ট এই সময় কি করবে, সে জাস্ট সিম্পলি পুরো ব্রাউজারের সমস্ত অ্যাক্টিভিটি এই সময় ব্লক হয়ে যাবে। সো এই হোয়াইল লুপটা যে 3 সেকেন্ড ব্যাপী যতক্ষণ চলবে, পুরোপুরি সমস্ত ধরনের এক্সিকিউশন বন্ধ। ইনফ্যাক্ট ইউজার এখন ব্রাউজারের মধ্যে ক্লিকও করতে পারবে না। সো যদি এই 3 সেকেন্ড না হয়, এটা যদি 30 সেকেন্ড হতো, তাহলে 30 সেকেন্ড ব্যাপী আমি আসলে এখানে কিছু করতে পারতাম না। সো এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ব্লকিং বিহেভিয়ার। ব্রাউজারের ভিতরে আসলে বেসিক্যালি এভাবে ব্লকিং বিহেভিয়ারটা বোঝা যায়। সো 3 সেকেন্ড যখন শেষ হবে, তখন আলটিমেটলি এই লোডিং ইয়েটা চলে যাবে, এবং তারপরে বেসিক্যালি কনসোল ডট লগ লাইনে যাবে, এবং এই লগটা আবার কল স্ট্যাকে আসবে। সেই লগটার কারণে অর্ডার প্রসেস ফর কাস্টমার 1 এটা কনসোলে প্রিন্ট হবে। এরপরে প্রসেস অর্ডার ফাংশন শেষ হলো। ফাইনালি আমাদের প্রসেস অর্ডার ফাংশন কল স্ট্যাক থেকে চলেও গেল। ফাইনালি এই কনসোল ডট লগটা আমাদের কল স্ট্যাকে আসবে, এবং সেই লগের কারণে কমপ্লিটেড অর্ডার ফর কাস্টমার 1 এটা প্রিন্ট হবে। সো এই ছিল জাভাস্ক্রিপ্ট কিভাবে ব্রাউজারে এক্সিকিউট করে। স্টেপ বাই স্টেপ প্রসেসে আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে ব্রাউজারের ভিতরে কিভাবে কল স্ট্যাকের মধ্যে একটা একটা করে ফাংশন কল যেতে থাকে। এবং আমরা জানি স্ট্যাক হচ্ছে কি, স্ট্যাক হচ্ছে
একটার উপরে একটা আসতে থাকে এবং সবার লাস্টে যেটা আসে সেটা সবার আগে কল হয়। তো তার মানে স্ট্যাককে বলা হয় লাস্ট ইন ফার্স্ট আউট, লিফও বলা হয়। সো এখানেও তাই হচ্ছিল। সো ফাইনালি যখন সমস্ত এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন ফাইনালি মেইন ফাংশনটা তার কাজ শেষ, তখন জাভাস্ক্রিপ্টের কমপ্লিট এক্সিকিউশন শেষ হবে। এতক্ষণ আমরা যে কোড দেখলাম সেখানে মেইন প্রবলেম ছিল প্রসেস অর্ডার ফাংশনটাতে ইউজ করা হোয়াইল লুপটা, যেটা এক্সিকিউশনের সময় জাভাস্ক্রিপ্টকে পরের লাইনে যেতে দিচ্ছিল না। চলুন দেখা যাক এই প্রবলেমটা কিভাবে দূর করা যায়, মানে ব্লকিং বিহেভিয়ারটা কিভাবে দূর করা যায়। এখন আপনারা স্ক্রিনে যে কোডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার আগে দেখানো কোডের মতোই, একটা মাত্র ছোট্ট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এই জায়গাটায় যে এর আগে আমি এখানে একটা হোয়াইল লুপ ইউজ করেছিলাম, যে 3 সেকেন্ড ব্যাপী একটা হোয়াইল লুপ আমি চালিয়েছিলাম। সেটার পরিবর্তে জাস্ট হোয়াইল লুপটাকে রিপ্লেস করে দিয়ে আমি এখানে সেট টাইম আউট নামক একটা বিল্ট ইন ফাংশন ইউজ করেছি। তো সেট টাইম আউট ফাংশনটা কি করে, একটা সার্টেন টাইম পর্যন্ত টাইম আউট তৈরি করে, মানে এই সময়টায় 3 সেকেন্ড ব্যাপী এই জায়গাটাতেও আগের মতোই কাজ হবে, যে 3 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে এবং ওয়েট করার পরে বেসিক্যালি এই যে প্যারামিটার হিসাবে এর ভিতরে একটা অ্যারো ফাংশন দেখতে পাচ্ছেন, এই অ্যারো ফাংশনটা বেসিক্যালি সেট টাইম আউট কল করে দিবে 3 সেকেন্ড পরে। সো আগের মতোই এটাও একটা টাইম আউট ছিল এবং হোয়াইল লুপ যেটা ছিল সেটাও এক ধরনের স্লিপ ফাংশন ছিল। কিন্তু এই ক্ষেত্রে এইবারের যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, বাকি সব কোড কিন্তু একই রকম আছে, এইবারে যে কোডটা আপনারা দেখতে পাচ্ছেন সেই কোডটা চলুন ব্রাউজারে কিভাবে রান করে সেটা একটু দেখে আসি। আপনারা স্ক্রিনে আগের বারের মতোই ব্রাউজার এবং কোড এডিটর দেখতে পাচ্ছেন এবং এবার আমরা কি করলাম, এবার জাস্ট আমাদের কোড চেঞ্জ হয়েছে। তো আগের বারে যে কোডটা ছিল এখন জাস্ট আমাদের কোড ব্লকটা একটু চেঞ্জ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটু আগে যেটা দেখালাম যে সেট টাইম আউট ফাংশন, সেটা এখানে আমি লিখেছি এবং সেট টাইম আউট ফাংশনের এই যে ভিতরে যে ফাংশনটা আমি বলেছিলাম যে 3 সেকেন্ড পরে কল হবে, সেটা যেন আমরা একটু ডিবাগ করতে পারি সেজন্য এটার মধ্যেও আমি একটা কনসোল ডট লগ দিয়ে রেখেছি যে কুকিং কমপ্লিট। 3 সেকেন্ড পরে তো আসলে কুকিংটা কমপ্লিটেড হয়। সো বলেছিলাম যে সেট টাইম আউট ফাংশন কি করে, 3 সেকেন্ড পরে এই ভিতরে তাকে প্যারামিটার হিসেবে যে ফাংশনটা দেওয়া হয় সেই ফাংশনটা সে কল করে দেয়। তো সেই ফাংশনের ভিতরে আমি আসলে কনসোল ডট লগ কুকিং কমপ্লিটেড নামে একটা কনসোল ডট লগ দিয়ে রেখেছি বোঝার সুবিধার জন্য। সো এখন আমরা দেখি আগেরবারের মতো যে এবারে ব্রাউজারের ভিতরে আসলে কোডটা কিভাবে রান করছে। সো আগেরবারের মতোই প্রথমে মেইন ফাংশন কল হয়, মেইন ফাংশন কল হওয়ার পরে এরপরে কি হয়, প্রথম কলটা হচ্ছে কনসোল ডট লগ। সো এই লগটা আমাদের কল স্ট্যাকে যায় এবং লগটা আগের মতো টেক অর্ডার ফর কাস্টমার 1 আমার কনসোলে প্রিন্ট হয়। এরপরে এই লাইনের কাজ শেষ, পরে প্রসেস অর্ডার ফাংশনে গেলাম, প্রসেস অর্ডার ফাংশন আমার কল স্ট্যাকে আসলো। তারপরে প্রসেস অর্ডার ফাংশনের বডিতে গেলাম, সেখানে গিয়ে প্রথমে আমরা দেখলাম একটা কনসোল ডট লগ। সো জাভাস্ক্রিপ্ট প্রথমে কনসোল ডট লগকে কল স্ট্যাকে নিল এবং তারপরে লগটা প্রিন্ট হলো, প্রসেসিং অর্ডার ফর কাস্টমার 1 এটা কনসোলে প্রিন্ট হলো। এরপরে কি হলো, দেখলো যে সেট টাইম আউট নামে একটা বিল্ট ইন ফাংশন, জাভাস্ক্রিপ্ট কি করলো, সেট টাইম আউটকে কল স্ট্যাকে নিল। এখন হবে মজার ব্যাপারটা, যে আগের বারে কি হয়েছিল যে যখন হোয়াইল লুপটা এখানে ছিল তখন জাভাস্ক্রিপ্ট এই জায়গাটাতে থেমেছিল, পরের লাইনে যাচ্ছিল না, কিন্তু এখন তা করবে, কারণ সেট টাইম আউট যে ফাংশনটা সেটা জাভাস্ক্রিপ্ট জানে, এটা যেহেতু তার বিল্ট ইন ফাংশন, সে জানে এটা হচ্ছে একটা অ্যাসিনক্রোনাস ফাংশন। তো সে জানে যে যখনই প্রোগ্রামার সেট টাইম আউট ফাংশন কল করবে তখন আমি ওয়েট করব না, আমি পরের লাইনে চলে যাব। কিন্তু কথা হচ্ছে যদি সে ওয়েট না করে এবং পরের লাইনে চলে যায় তাহলে এই ফাংশনের ভিতরে এই 3 সেকেন্ড হওয়ার পরে যে কনসোল ডট লগ এটা প্রিন্ট হওয়ার কথা, এটা তাহলে কিভাবে হবে, এটা তো হারিয়ে যাবে। তাহলে সেটাই হচ্ছে মেইন বিউটিটা জাভাস্ক্রিপ্টের, যেটা আমরা এখনই দেখবো যে কিভাবে আসলে পরে হঠাৎ করে এই কনসোল ডট লগটা প্রিন্ট হয়ে যায়। সো জাভাস্ক্রিপ্ট কি করবে, এই অবস্থায় বেসিক্যালি এই তার যে মেইন থ্রেড এতক্ষণ যে কাজগুলো করছে তার মেইন থ্রেডে সে কাজটা করছে একটা সিঙ্গেল থ্রেডে। হ্যাঁ, সো জাভাস্ক্রিপ্ট করবে কি, যখনই দেখবে সেট টাইম আউট, সে এখানে আর ওয়েট করবে না, সে এই সেট টাইম আউটকে ওয়েব এপিআই নামক আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিবে। এই ওয়েব এপিআইটা হচ্ছে আমাদের যে একটু আগে বলেছিলাম যে এই পুরা এরিয়াটা হচ্ছে আমাদের ব্রাউজারের রান টাইম এনভায়রনমেন্ট। তো ওয়েব এপিআই হচ্ছে রান টাইম এনভায়রনমেন্টের একটা অংশ। তো জাভাস্ক্রিপ্ট করবে কি, এই সেট টাইম আউট যখন সে রিড করবে সে এক মুহূর্ত এখানে ওয়েট না করে এটাকে সে ওয়েব এপিআই কে ট্রান্সফার করে দিয়ে সে পরের লাইনে চলে যাবে। সো পরের লাইনে সে যখন চলে যাবে তখন বেসিক্যালি কনসোল ডট লগ আবার পাবে। সো অর্ডার প্রসেসড ফর কাস্টমার 1 এটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং ওই আমার যে ওয়েটিংটা, যে টাইমারটা, সেটা কিন্তু ওয়েব এপিআই এর ভিতরে চলছিল, সে কিন্তু একটা সেপারেট মান, সে একটা সেপারেট জিনিস বা সেপারেট একটা থ্রেড, সে কিন্তু এই মেইন থ্রেডের মধ্যে নাই। সো এরপরে কি হলো, জাভাস্ক্রিপ্ট ফাইনালি প্রসেস অর্ডারের কাজ শেষ হলো, সে ফাইনাল কনসোল ডট লগটা প্রিন্ট করলো এবং তার কিন্তু আর পরে করার কিছু নাই। তো সে ফাইনালি মেইন ফাংশনটাও তার ক্লোজ করে ফেলে।
হঠাৎ করে এখন ওয়েব এপিআইতে যে যে টাইমারটা চলছিল হঠাৎ করে সেটা কি করবে, এখানে কলব্যাক কিউ বলে আরেকটা জিনিস আছে, সেটাও আমাদের এই রান টাইম এনভায়রনমেন্টেরই একটা পার্ট, এবং তার সাথে ইভেন্ট লুপ বলে আরেকটা ছোট্ট জিনিস আছে। তো এখন আমরা দেখবো যে এই দুইটার কাজটা আসলে কলব্যাক কিউ হচ্ছে, এতক্ষণ আমরা দেখেছিলাম কল স্ট্যাক, আর এটা হচ্ছে কলব্যাক কিউ। সো একই সাথে আমি কলব্যাক শব্দটাকেও ইন্ট্রোডিউস করে ফেলেছি, যে কলব্যাক কিউ নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা কিউ। কিউ মানে আমরা জানি স্ট্যাকের অপোজিট, যে কিউতে কি হয়, সবার আগে যে থাকে সবার আগে বের হয়, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিন্তু স্ট্যাক ছিল লাস্ট ইন ফার্স্ট আউট। তো কলব্যাক কিউতে কি হয়, বিভিন্ন কলব্যাক ফাংশন কিউ আকারে থাকে। তো কলব্যাক ফাংশন কোনগুলো, এই যে আমাদের সেট টাইম আউট ফাংশন যেটা ছিল, এই সেট টাইম আউট ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে যে অ্যারো ফাংশনটা ছিল, সেই অ্যারো ফাংশনটাই হচ্ছে আসলে কলব্যাক ফাংশন। কারণ কি, সেট টাইম আউট 3 সেকেন্ড পরে এই ফাংশনকে কল ব্যাক করে, সে নিজে নিজেই কল করে দেয়। এটা যেহেতু বিল্ট ইন ফাংশন, তো এই ফাংশনের বডিতে জাভাস্ক্রিপ্টের সেট টাইম আউট যে ফাংশনটা আছে, সেটার যদি মেইন কোডটা আমরা কখনো দেখি, সেই কোডে দেখা যাবে যে ফাইনালি সেট টাইম আউট কি করে, তার কাজ কারবার করে 3 সেকেন্ড ওয়েট মানে এক্সিকিউশন করে বা ওয়েট করে সে ওই ফাংশনটাকেই ফাইনালি কল করে দেয়। তো সেট টাইম আউট কি করে, 3 সেকেন্ড পরে কল করে দেয়, যখনই সে কল করে দেয় তখন সেটা বেসিক্যালি এই কল ব্যাক কিউতে চলে। সো এরকম যদি আমাদের আরো মাল্টিপল সেট টাইম আউট থাকে, এখানে ওয়েব এপিআই কি করবে, এই মাল্টিপল সেট টাইমারগুলোকে রান শেষ হলেই সে কল ব্যাক কিউতে পাঠিয়ে দিবে। এরপরে যদি কাউকে পাঠাতো, অবশ্যই যেহেতু এটা কিউ নিচে আসতো। স্ট্যাকের ক্ষেত্রে আমরা দেখছিলাম উপরে আসছিল, কিন্তু কিউ এর ক্ষেত্রে কি হবে, নিচে নিচে আসবে। সো এখানে সে কল ব্যাক কিউতে পাঠিয়ে দিল। এই সময় ইভেন্ট লুপ বেসিক্যালি কাজ করবে। ইভেন্ট লুপের কাজ হচ্ছে জাস্ট সিম্পলি এই দুইটার জিনিসকে কম্পেয়ার করা, কল স্ট্যাক এবং কল ব্যাক কিউ। ইভেন্ট লুপ কি করবে, যখনই কল স্ট্যাককে ফাঁকা দেখবে এবং কল ব্যাক কিউতে কিছু পাবে, তখন সে বেসিক্যালি রান হবে এবং কল ব্যাক কিউতে থাকা প্রথম যে আমার ফাংশনটা, সেটাকে জাস্ট সে কল স্ট্যাকে তুলে দিবে। এবং কল স্ট্যাকে যাওয়ার কারণে জাভাস্ক্রিপ্টের কি হয়, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মেইন থ্রেড। তো জাভাস্ক্রিপ্ট তখন কল স্ট্যাকের লককে পেয়ে যাচ্ছে এবং তখন সে বেসিক্যালি এই কুকিং কমপ্লিটেড ফাংশনটাকে কল করে দিবে। তো এখানে আমরা যেটা দেখলাম বা বুঝতে পারলাম, যে আগের বারের সাথে এবারের ডিফারেন্সটা এটাই হলো যে জাভাস্ক্রিপ্ট জাস্ট এই লাইনটাতে এসে সে কিন্তু ওয়েট করে, সে পরের লাইনে চলে গেছে এবং তারপরে ফাইনালি তার এক্সিকিউশন করেছে। সো এটাকে যদি আমরা আমাদের আগের যে কোডটা ছিল, আমরা যদি সেই কোডে ফেরত যাই এবং সেটাকে রান করি, তাহলে আমরা একই রকম বিহেভিয়ার আবার দেখব। চলুন দেখা যাক। নোড.জেএস দিয়ে রান করাচ্ছি আমি জাভাস্ক্রিপ্ট, আপনারা চাইলে এই কোডটা ব্রাউজারের কনসোলেও রান করতে পারেন। সো আগের বারের মতো এবারে কিন্তু ওয়েট করে নাই, খেয়াল করুন, আগে কিন্তু ঠাস করে এই 4টা লাইন হয়ে গেল, ফাইনালি কুকিং কমপ্লিটেড, মানে এই যে সেট টাইম আউটের ভিতরে যে কল ব্যাক ফাংশনটা ছিল, সেই ফাংশনটা কিন্তু 3 সেকেন্ড পরে রান হয়েছে। এই যে প্রথম 4টা জিনিস কিন্তু ঠাস ঠাস করে প্রিন্ট হয়ে গেছে, ফাইনালি কুকিং কমপ্লিটেড এসছে। সো তার মানে এবারে কিন্তু সেই ব্লকিং বিহেভিয়ারটা নাই। এবারে কিন্তু আমার এখানে যে লাইন ব্লকগুলো আছে বা জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো আছে, সেগুলো কিন্তু পরপর রান হয়ে গেছে। ফাইনালি আমার যে কাজটা আসলে দেরিতে হচ্ছিল, সেই কাজটা একদম লাস্টে এসে এক্সিকিউট হয়েছে এবং এই প্রসেসের মধ্যে ইউজার কখনো ব্লকড হয়েছিল না। ইউজার কিন্তু যে কোনো সময় এই সময় মানে যদি আমরা এই কোডটাকে ব্রাউজারে রান করাতাম, ক্লিকও করতে পারতো ইউজার, বা অন্য কোনো কাজও করতে পারতো, অন্য কোনো অ্যাক্টিভিটি করতে পারতো, লাইক কোনো একটা বাটনে ক্লিক করতে পারতো অথবা কোনো একটা মেনু আইটেমে ক্লিক করতে পারতো। সো কেউই কিন্তু ব্লক হয়েছিল না। সো এই জিনিসটাকেই বলা হয় আসলে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার। এর আগে আমরা যেটা দেখেছিলাম ওয়াইল লুপের মাধ্যমে যে বিহেভিয়ারটা, সেটা ছিল সিনক্রোনাস বিহেভিয়ার। কিন্তু এখন যেটা দেখছি যে জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন এক্সিকিউশন ঠিকই করছে, সে কিন্তু পরপরই এক্সিকিউট করছে, কিন্তু তার এক্সিকিউট করার সিস্টেমে কোনো চেঞ্জ হয় নাই, বা রিড করার সিস্টেমে কোড রিড করার সিস্টেমে কোনো চেঞ্জ হয় নাই। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে তার যে আরও 2জন অ্যাসিস্ট্যান্ট আছে, ওয়েব এপিআই এবং কলব্যাক কিউ, সেই ওয়েব এপিআই এবং কলব্যাক কিউ ইন্ট্রোডিউস হয়েছে আমাদের এই বর্তমান সিনারিওতে। সো এইভাবে জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি একটা সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও সে আসলে মাল্টিপল কাজ করতে পারে, কারণ তার কিছু অ্যাসিস্ট্যান্ট আছে ব্রাউজারের রান টাইম এনভায়রনমেন্টে, আরও অন্যান্য অ্যাসিস্ট্যান্ট আছে যারা তার কাজটাকে নিয়ে নেয়, যে কাজগুলো জাভাস্ক্রিপ্ট চাইলে, প্রোগ্রামার চাইলে, জাভাস্ক্রিপ্ট ঠিক করে না, প্রোগ্রামারকে করতে হয় আসলে কাজটা। কারণ আমি একইভাবে দেখালাম যে একটা সিঙ্গেল কোড, একই রকমের কোড, একই কাজ করছে, কিন্তু আমাদের প্রোগ্রামারের কোডের কারণে আসলে
এক্সিকিউশন বা পারফরমেন্স কিভাবে ভ্যারি করে। যে সেট টাইম আউট যখন আমি এখানে ইউজ করছি তখন আমি ব্লক ছিলাম না, কিন্তু যখন আমি হোয়াইল লুপ ইউজ করেছি তখন আমি ব্লক ছিলাম। তার মানে যখন আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো আমাদের সবসময় গোল থাকবে এটা যে যত বেশি পারা যায় অ্যাসিনক্রোনাস ওয়েতে কোড লেখা, যেন কোনো জায়গায় জাভাস্ক্রিপ্টকে রান করতে গিয়ে ব্লকড হয়ে না যেতে হয়। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম তাতে আশা করি এখন সবাই অ্যাসিনক্রোনাস ব্যাপারটা বুঝতে পেরেছেন, সেই সাথে ব্লকিং বিহেভিয়ারটাও ক্লিয়ার করলাম। কিন্তু এটা করতে গিয়ে নতুন আরেকটা প্রবলেম ক্রিয়েট করেছি আমরা, সেটা হলো জাভাস্ক্রিপ্টের ফ্লো কন্ট্রোল প্রবলেম। এই যে আমরা সেট টাইম আউট নামক অ্যাসিনক্রোনাস ফাংশনের কলব্যাকের ব্যবহার দেখলাম, সেখানে কলব্যাকটা মেইন থ্রেডের বাইরে থেকে হঠাৎ করে কলব্যাক কিউতে চলে এসেছিল এবং আমরা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পারিনি। সেট টাইম আউট তার নিজের মতো এটাকে কলব্যাক কিউতে পাঠিয়ে দিয়েছে এবং ইভেন্ট লুপ তার সুবিধা মতো সেটাকে কল স্ট্যাকে তুলে দিয়েছে। সেট টাইম আউটে যদিও 3 সেকেন্ড মেনশন করা ছিল, তাই আমরা ধরে নিতে পারি যে 3 সেকেন্ড পরেই কলব্যাকটা রান করবে, কিন্তু রিয়েল লাইফ প্রবলেমসে সেট টাইম আউটের জায়গায় অন্যান্য অ্যাসিনক্রোনাস টাস্ক থাকতে পারে, যেমন কোনো একটা সার্ভার থেকে এপিআই কল করে ডেটা নিয়ে আসা, অথবা ফাইল সিস্টেম থেকে অনেক লার্জ একটা ফাইল রিড করা, কিংবা ডেটাবেস থেকে কোয়েরি এর মাধ্যমে ডেটা ফেচ করে নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আমরা আসলে জানি না যে এপিআই রিকোয়েস্টটা কতক্ষণ পরে রেসপন্স দিবে, ফাইল সিস্টেম কতক্ষণ পরে ডেটা রিড করা শেষ করবে, কিংবা ডেটাবেসের কোয়েরি রেসপন্স আমরা কতক্ষণ পরে পাবো। তার মানে সিনক্রোনাস ইভেন্টগুলোর কন্ট্রোল আমাদের হাতে থাকলেও অ্যাসিনক্রোনাস ইভেন্টগুলোর এক্সিকিউশনের কন্ট্রোলটা অনেকটাই আমাদের হাতে থাকছে না। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে যদি এরকম এক্সিকিউশন কন্ট্রোল না থাকে তাহলে তো প্রবলেম হবে, কারণ সেক্ষেত্রে আমাদের টাস্কগুলোর এক্সিকিউশন অর্ডার অনেক ইম্পর্টেন্ট। কোনটার পর কোনটা রান হবে সেটা প্রোগ্রামারকে ভালোভাবেই কন্ট্রোল করতে পারতে হবে এবং এক্সিকিউশন অর্ডারও ঠিক রাখতে হবে। এখন প্রশ্ন হলো সেটা কিভাবে সম্ভব। চলুন তাহলে দেখা যাক কলব্যাক ফাংশনের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা টাস্ক এক্সিকিউশনের অর্ডারটা কিভাবে কন্ট্রোল করতে পারি। আমরা যদি আমাদের আগের রেস্টুরেন্ট সিনারিওটাকে অ্যাসিনক্রোনাস ওয়েতে রিপ্রেজেন্ট করি তাহলে কি দাঁড়ায় আসলে। ওয়েটার প্রথমে টেবিল 1-এ যে অর্ডার নিয়ে কিচেনে যায় এবং খাবার প্রসেস করতে দিয়ে সেখানে ব্লকড হয়ে না থেকে টেবিল 2-তে চলে যায় কাস্টমার 2 এর অর্ডার নিতে, কিন্তু যাবার আগে সে কিচেনে একটা কল মি ব্যাক ফাংশন রেখে যায়, যেন রান্না শেষ হলে কিচেনের লোকটি এই ফাংশনটি কল করে ওয়েটারকে ডাকতে পারে। একইভাবে কাস্টমার 2 এর কাছে অর্ডার নিয়ে কিচেনে ফেরত এসে ওয়েটার তার খাবারটাও প্রসেস করতে দেয় এবং নিজে ফ্রি হয়ে থাকে। সো ওয়েটার কিন্তু এখনো ব্লকড হয়ে নাই, সে ফ্রি আছে। যখন কিচেনের লোকটি কাস্টমার 1 এর করেসপন্ডিং কল মি ব্যাক ফাংশনটি কল করে তখন ওয়েটার খাবারটি নিয়ে কাস্টমার 1 এর অর্ডার কমপ্লিট করে দিয়ে আসে। একইভাবে কিচেনের লোক কাস্টমার 2 এর জন্য রেখে আসা কল মি ব্যাক কল করলে সেমভাবে ওয়েটার তার অর্ডারটি কমপ্লিট করে দিয়ে আসে। সো এই সিনারিও দেখে আমরা বুঝলাম যে কল মি ব্যাক ফাংশনটাকে সময় মতো কল করে কিচেনের লোকটি ওয়েটার মানে মেইন থ্রেডকে কল করতে পারছে। তাহলে এবার কোডের মাধ্যমে দেখি যে এই সিনারিওটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। বোঝার সুবিধার্থে আমরা এই কোডটাকে একটু রিফ্যাক্টর করে ফেলি। তো এই কাজটা হচ্ছে টেক অর্ডার, মানে অর্ডার নেওয়ার কাজটা। সো এই কাজটাকে আমরা একটু আলাদা করে ফেলি, একটা আলাদা ফাংশনে নিয়ে যাই। একটা অ্যানোনিমাস ফাংশন, সেখানে আমি বডিতে console.logটা দিয়ে দিলাম এবং এই কাস্টমার 1টা এটা তো একটা ভ্যারিয়েবল, কারণ কাস্টমারের নামটা আমরা ভ্যারিয়েবল হিসাবে রিসিভ করতে পারি ফাংশনের মধ্যে, সেটা আমরা এখানে রিসিভ করলাম। সো তাহলে আমার টেক অর্ডার ফাংশনটা কমপ্লিট হলো। এবার আসি প্রসেস অর্ডার। প্রসেস অর্ডারের এখানেও কাস্টমার 1 যেটা, সেটা হচ্ছে প্যারামিটার হিসাবে আমি পেয়েছি, সো সেটা আমি এখানে দিলাম। সেট টাইম আউট কুকিং কমপ্লিটেড, এরপরে এখানে console.log, যেটা আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট এই লাইনটা স্কিপ করে যাবে, সো সে আসলে বেসিক্যালি এটার পরেই এটা প্রিন্ট করে দিবে, কিন্তু সেটা কিন্তু আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার না। কুকিংটা কমপ্লিট হওয়ার পরে আসলে এই লাইনটা প্রিন্ট হওয়ার কথা। সো তাহলে এই লাইনটাকে আসলে আমরা সেট টাইম আউটের এই কলব্যাকের মধ্যে দিয়ে দিলাম। সো এখানেও এই কাস্টমার 1টা এই প্যারামিটার হিসেবে রিসিভ করা, এটা দিয়ে রিপ্লেস করে দিলাম। প্রসেস অর্ডার এই কলটা আমরা পরে করি, কারণ আমরা এখন ডেফিনেশনগুলো তৈরি করছি আগে। ফাইনালি এই যে কমপ্লিট অর্ডারের কাজটা, সেটাকেও আমরা একটা আলাদা ফাংশনে নিয়ে গেলাম। এখানেও আমরা কাস্টমারের নামটা রিসিভ করব এবং এই ফাংশনটাকে আমরা এখানে দিয়ে দিলাম। কাস্টমার 1 যেটা আছে সেটাকে আমরা ভ্যারিয়েবল হিসাবে নিয়ে নিলাম। সো আমাদের 3টা ফাংশনের ডেফিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফাংশনগুলো কল করব। সো সবার আগে কল করব টেক অর্ডার। কার জন্য? কাস্টমার 1 এর জন্য, নাম দিলাম কাস্টমার 1। এখন টেক অর্ডার হওয়ার পরে তারপরে টেক অর্ডার প্রসেস অর্ডারকে কল করে দিবে।
তাহলে আমাদের অর্ডারটা ঠিক থাকবে, যে টেক অর্ডার তার কাজ হওয়ার পরে তারপরে সে এখানটায় কল ব্যাক একটা কল করে দিবে। সো সেই কল ব্যাক কল করার জন্য তাকে এখানে একটা কল ব্যাক রিসিভ করতে হবে এবং সে পাস করে দিবে এই কাস্টমারের নামটা। সো এই যে কল ব্যাক ফাংশনটা সে রিসিভ করছে, তাহলে সেই কল ব্যাক ফাংশনটাকে আমাকে এখানে পাসও করতে হবে এবং সেই ফাংশনটা যেহেতু একটা কাস্টমার নামে একটা প্যারামিটার রিসিভ করে, সো সেই কাস্টমারটাও আমাকে পাস করতে হবে। এরপরে টেক অর্ডার কি করবে, প্রসেস অর্ডারকে কল করে দিবে। সো প্রসেস অর্ডারটা আমি এখানে দিলাম, সেখানেও আমরা কাস্টমারের নামটা পাস করে দিলাম এবং প্রসেস অর্ডার তার কাজ শেষ হলে কমপ্লিট অর্ডারকে কল করবে। তাহলে এখানেও একটা অ্যানোনিমাস ফাংশন আমি পাস করে দিচ্ছি, সেখানে কাস্টমারটা পাস করলাম, তারপরে সে কমপ্লিট অর্ডারকে কল করে দিবে। এই তো তার মানে যেহেতু আমরা প্রসেস অর্ডারের এখানে একটা কল ব্যাক পাস করছি, সো ডেফিনেটলি এখানেও একটা কল ব্যাক সে রিসিভ করবে এবং সেই কল ব্যাকটাকে সে কল করবে কখন, তার সমস্ত কাজ হয়ে যাওয়ার পর, মানে অর্ডার প্রসেসড হওয়ার পর। তাহলে এই জায়গাটায় আসলে কল ব্যাকটা কল হবে উইথ দ্যাট কাস্টমার নেম। সো এই হয়ে গেল আমাদের পুরা প্রসেসটা। এখন আমরা এই কোডটা রান করি। দেখা যাচ্ছে টেক অর্ডার ফর কাস্টমার 1 হলো, প্রসেসিং অর্ডার ফর কাস্টমার 1 হলো, এরপরে কুকিং কমপ্লিটেড হলো, তারপরে অর্ডার প্রসেসড ফর কাস্টমার 1 হলো, ফাইনালি কমপ্লিটেড অর্ডার ফর কাস্টমার 1 হলো। এবং এটা যতবার আমি কোডটা রান করব প্রতিবারই একই রকম আউটপুট আসবে, মানে পুরোপুরি আমরা এই অর্ডারিংটা কন্ট্রোল করছি। আমরা প্রথমে টেক অর্ডারের মাধ্যমে টেক অর্ডার তার কাজ শেষ হলে সে কলব্যাক হিসাবে প্রসেস অর্ডারকে কল করছে, প্রসেস অর্ডার তার কাজ শেষ হলে কমপ্লিট অর্ডারকে কল করছে। সো এভাবে কলব্যাক ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু এক্সিকিউশন অর্ডারটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারছি। এখানে দেখার একটা বিষয় হলো যে আমরা যে এই পুরো প্রসেসটা করলাম, এটা কিন্তু টোটালটা আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে করলাম। সেটা বোঝার জন্য আমি এই ফাংশন কলের শেষে একটা console.log প্রিন্ট করছি, ধরলাম হ্যালো, এবং আরেকবার যদি আমি কোডটা রান করি, খেয়াল করি আগেই কিন্তু হ্যালো চলে আসছে। সো তার মানে কি, তার মানে টেক অর্ডার ফর কাস্টমার 1 প্রথমে প্রিন্ট হচ্ছে, তারপরে প্রসেসিং অর্ডার ফর কাস্টমার 1, মানে সিনক্রোনাস টাস্কগুলো এই যে এই জায়গাটায় এসে এটাও সিনক্রোনাস ছিল, অ্যাসিনক্রোনাস হয়েছিল এই জায়গাটায় এসে। সো তার আগ পর্যন্ত যা যা পেয়েছে, প্রথমে হচ্ছে টেক অর্ডার ফর কাস্টমার 1, তারপরে হচ্ছে প্রসেসিং অর্ডার ফর কাস্টমার 1, এই দুইটা কিন্তু সে পরপর প্রিন্ট করেছে। তারপরে সেট টাইম আউট দেখতে পেয়েছে বলে এখান থেকে স্কিপ করে চলে গেছে, চলে যে সে বেসিক্যালি পরের লাইনে আর এদিকে ভিতরে না যেয়ে সে ডাইরেক্ট কিন্তু console.log প্রিন্ট করে ফেলেছে হ্যালোটা। সো তার মানে আমার এই যে ভিতরে যে কাজগুলো হচ্ছিল, এই কলব্যাকে আমি যাই করছি না কেন, হ্যাঁ, সে কিন্তু এখানে বসেছিল না, সে এই জায়গাটার চলা অবস্থায় সে আসলে পরের লাইনে চলে গেছে। সো তার মানে এখানে কোনো জায়গাতেই তার এক্সিকিউশন বন্ধ হয়নি। সো কলব্যাক ফাংশন ইউজ আমরা করেছি, কিন্তু তারপরেও আমাদের পরের লাইনে যেতে জাভাস্ক্রিপ্টের কোনো প্রবলেম হয়নি। তার মানে আমরা নন ব্লকিং ওয়েতে কাজটা করেছি। সো এর আগেও আমি বলেছিলাম যে আমাদের সবসময় যখন আমরা এরকম একটার পর একটা টাস্ক করব, এবং তখন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যতটা বেশি পারা যায় এরকম অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করা, যেন পরের লাইনটা বা জাভাস্ক্রিপ্টের এক্সিকিউশনটা যেন ব্লক না হয়ে যায়। সো যে কাজটা করতে বেশি সময় লাগে, যেমন আমাদের এই পুরো এক্সাম্পলটাতে বেশি সময় লেগেছিল প্রসেস অর্ডার ফাংশনটা করতে। সো এই ফাংশনটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ফাংশন। এই অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে আবার অর্ডার অফ টাস্ক আছে, যে এই অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে এইটা প্রথমে এক্সিকিউট হতে হবে, তারপরে এটা হতে হবে, তারপরে এটা হতে হবে। সেই অর্ডারটা আমরা মেনটেন ঠিকই করছি, কিন্তু তার সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে এই টাস্কের এর মধ্যে যে কাজগুলো হচ্ছে তার পরের কাজটা যেন এই কাজের কারণে বন্ধ না হয়ে থাকে, সে যেন এক্সিকিউট করতে পারে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কলব্যাক ফাংশনের মাধ্যমে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস অপারেশনকে কন্ট্রোল করতে পারি এবং অর্ডারটাকেও কন্ট্রোল করে স্মুথ ওয়েতে জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস টাস্কগুলোকে একটার পর একটা করতে পারি, কন্ট্রোল ওয়েতে করতে পারি। কিন্তু কলব্যাক ফাংশন ব্যবহার করার একটা প্রবলেম আছে। কীরকম প্রবলেম? যেমন আমরা যদি এই কোড ব্লকটার দিকে এখন তাকাই, যদি এই কোড ব্লকটাতে আরও মাল্টিপল টাস্ক থাকতো, যেমন প্রথমে টেক অর্ডার, প্রসেস অর্ডার, এরপরে কমপ্লিট অর্ডার, তারপরে যদি আরও অনেক টাস্ক থাকতো, তাহলে চেহারাটা কীরকম হতো? অনেকটা এরকম। যদি আমি এরকম করে লিখতে থাকি, যেমন এরপরে যদি কমপ্লিট অর্ডার 2 নামে ধরলাম আরেকটা ফাংশন আছে, তারপরে ধরলাম এরপরে কমপ্লিট অর্ডার 3 নামে আরেকটা আছে, সে আবার ধরে নিলাম কমপ্লিট অর্ডার 4কে কল করলো। সো এইভাবে যখন জিনিসটা চলতে থাকবে তখন
একটা বিশাল ইফ এলসের মতো একটা এরকম একটা নেস্টেড ব্লক তৈরি হবে। এবং অলরেডি এই ফাংশনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে হয়তো আমরা নিজেরাই আমাদের নিজেদের কোডটা বুঝতে পারবো না। প্রতিটা ফেজ বাই ফেজ আমাদেরকে আসলে রিড করতে করতে যেতে হবে যে টেক অর্ডার কাকে কল করলো, প্রসেস অর্ডারের পরে আবার কমপ্লিট অর্ডার কাকে কল করলো, আমার জন্য এটা রিডেবল না। সো এই যে একটা অদ্ভুত চেহারা, একটার পর একটা নেস্টেড কলব্যাক, এটাকে বলা হয় কলব্যাক হেল। সো আমরা যখন অনেক লার্জ কোনো অ্যাপ্লিকেশন বানাবো তখন, লার্জ কি মানে ইনফ্যাক্ট মিডিয়াম সাইজ অ্যাপ্লিকেশন হলেও এরকম নেস্টেড কলব্যাক আসলে একটা মানে আমাদের জন্য রিডেবল থাকে না। সো এই ইস্যুটাকে দূর করার জন্য আরেকটা মেকানিজম আছে বা আরেকটা প্রসেস আছে যেটার মাধ্যমে এই কলব্যাক হেলটা একটু রিডেবল করা যায়। এই কলব্যাক হেল প্রবলেমটা থেকে বেরিয়ে এসে আমরা একটু রিডেবল কোড লিখতে পারি। সেটা করার জন্য আমরা এখন আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রমিস। জাভাস্ক্রিপ্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে প্রমিস। তো চলুন দেখা যাক প্রমিস কিভাবে কাজ করে। সো প্রমিস কি? প্রমিস শুনতে যা মনে হয় এক্স্যাক্টলি তাই। এটা হলো কিছু করার একটা প্রমিস যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয়। যদি ট্রু না হয় তাহলে প্রমিস ফেইল্ড। বাস্তব জীবনেও আমরা যখন প্রমিস করি তখন কি হয়? আমাদের প্রমিসটা আমরা রাখতে পারি, আবার কখনো রাখতে পারি না। সো এটা ডিপেন্ড করে কিছু কন্ডিশনের উপরে। জাভাস্ক্রিপ্টের প্রমিস জিনিসটা একদম সেম। যদি একটা প্রমিস সাকসেসফুলি রাখা সম্ভব হয় তাহলে সেটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলা হয় প্রমিস হ্যাজ বিন রিজলভড। আর যদি প্রমিসটা শেষ পর্যন্ত রাখা সম্ভব না হয় তাহলে বলা হয় প্রমিস হ্যাজ বিন রিজেক্টেড। প্রমিস ইউজ হয় মূলত কোনো একটা অ্যাসিনক্রোনাস অপারেশনের রেজাল্টকে হ্যান্ডেল করার জন্য। আগে দেখানো কলব্যাকের মতোই এর ব্যবহার সেম। প্রমিস দিয়েও আমরা কোনো একটা কোড ব্লকের এক্সিকিউশনকে থামিয়ে দিতে পারি যতক্ষণ পর্যন্ত সেটা শেষ না হয়। চলুন দেখা যাক কিভাবে একটা প্রমিস ক্রিয়েট করতে হয়। প্রমিস ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা একটা কনস্ট্যান্ট নিচ্ছি, নাম দিলাম প্রমিস। এটা যে কোনো নাম হতে পারে। নতুন একটা প্রমিস ক্রিয়েট করার জন্য নিউ প্রমিস এটা লিখতে হয়। সো এবং এই পিটাকে অবশ্যই বড় হাতের হতে হবে, নিউ প্রমিস। এই ফাংশনটা বেসিক্যালি একটা কলব্যাক ফাংশন রিসিভ করে। সেই কলব্যাক ফাংশনটা আবার দুইটা ফাংশন রিসিভ করে, একটা হচ্ছে রিজলভ, একটা হচ্ছে রিজেক্ট। এটাকে আমরা যে কোনো নাম দিতে পারি, বাট এটা হচ্ছে কনভেনশন। একটা হচ্ছে রিজলভ, একটা হচ্ছে রিজেক্ট। সো তার মানে প্রমিসটা যদি ফুলফিলড হয় তাহলে রিজলভ ফাংশনকে সে কল করে দিবে, যদি সেটা ফুলফিলড না হয় তাহলে সে রিজেক্টকে কল করে দিবে। ঠিক আছে? এবং এটার ভিতরে আমরা কিছু একটা করব। সো এটাকে আরও স্পষ্টভাবে বোঝানোর জন্য একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখা যাক। আমরা ধরে নেই, আমি বলেছিলাম যে প্রমিস কোনো না কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে, যে রিজলভ হবে যদি কোনো একটা কন্ডিশন ট্রু হয়। তো আমরা আরেকটা কনস্ট্যান্ট নিই, ধরলাম হ্যাজ মিটিং ইজ ইকুয়াল টু ফলস, এবং এটাকে আমরা প্রমিসটার নাম দিলাম মিটিং। এবং এই জায়গাটাতে আমরা চেক করছি যে ইফ হ্যাজ মিটিং, মানে যদি কোনো মিটিং না থাকে তাহলে আমরা এখানে আরেকটা কনস্ট্যান্ট নিচ্ছি, মিটিং ডিটেলস, এবং সেটাকে আমরা একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট বানাচ্ছি। ধরছি মিটিংয়ের নাম হচ্ছে টেকনিক্যাল মিটিং, লোকেশন হচ্ছে গুগল মিট, অ্যান্ড টাইম হচ্ছে ধরে নিলাম 10 PM। সো যদি মিটিং না থাকে তাহলে সে রিজলভ হবে এবং সে এই মিটিং ডিটেলসটা রিজলভ হিসাবে পাঠিয়ে দিবে। সো যদি মিটিং না থাকে তাহলে সে একটা নতুন মিটিং ক্রিয়েট করে সেটাকে রিজলভ আকারে পাঠিয়ে দিবে। আর যদি মিটিং থাকে, অলরেডি মিটিং আছে, সো তখন সে আসলে রিজেক্ট করে দিবে। আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্ট এরর তৈরি করি, মিটিং অলরেডি scheduled। সো এই হয়ে গেল আমাদের বানানো প্রথম প্রমিস। সো এখানে আমরা কি করলাম, যে কিভাবে প্রমিস ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। যে এর মধ্যে আমরা বেসিক্যালি একটা অ্যানোনিমাস ফাংশন পাবো। সেই অ্যানোনিমাস ফাংশন আসলে দুইটা ফাংশনকে রিসিভ করবে, একটা রিজলভ আর রিজেক্ট। কোনো না কোনো কন্ডিশন ট্রু হলে সে বেসিক্যালি রিজলভ আর রিজেক্টকে কল করবে। সো কোনো একটা কন্ডিশনের উপর বেস করে আমরা হয় প্রমিসটাকে রিজলভ করব অথবা এটাকে আমরা রিজেক্ট করব। সো কিভাবে প্রমিস ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। সো প্রমিসকে ইউজ করতে হলে আমরা দুইটা জিনিসকে চেইন করব, একটা হচ্ছে প্রমিস ডট দেন,
এবং আরেকটা হচ্ছে প্রমিস ডট ক্যাচ। সো দেখলেই বোঝা যাবে। সো আমাদের প্রমিসের নাম ছিল মিটিং। আমরা কি করব, মিটিংটা এটা একটা প্রমিস, যদি সে রিজলভ হয় তাহলে দেন, আর যদি সে ফেইলড হয় বা রিজেক্ট হয় তাহলে হচ্ছে ক্যাচ। সো দেন প্রমিস ডট দেন কল হবে, মানে মিটিং ডট দেন কল হবে যদি এটা রিজলভড হয়ে আসে। সো যখন সে রিজলভড হয়ে আসবে, রিজলভড হওয়ার পরে তাহলে দেন হওয়ার পরে কি হবে সেটা আরেকটা ফাংশন। একইভাবে এখানে আমি পাবো হচ্ছে আমার রিজলভড ডাটাটা, এবং ক্যাচ মানে কি, যদি সে রিজেক্টেড হয়ে আসে তাহলেও একটা ফাংশন ভিতরে আমি পাস করছি। সো এই ফাংশনটা আসলে কল হবে যদি রিজেক্টেড হয়। সো রিজেক্টেড হলে এখানে আমি পাবো রিজেক্টেড ডাটা। সো এই দেনের মধ্যে আমরা রেজাল্ট পাবো, ক্যাচের মধ্যে আমরা এখানেও একটা রিজেক্টেড ডাটা পাবো। সো এটারও নাম দিলাম রেজাল্ট। এটা কনভেনশন হচ্ছে এরর ERR দেওয়া। ওকে, সো দেন যদি হয় তাহলে আমরা রিজলভ ডাটাটা পাবো। রিজলভ ডাটা কোনটা, যেটা এই যে রিজলভের মধ্যে আমরা পাস করেছিলাম সেটা। সো আমরা আপাতত এটাকে console.log করি, json.stringify, আমি stringify করছি যেন পুরোটা দেখা যায়। মিটিং ডিটেলস না, রেজ, আর এখানে হচ্ছে এরর। সো এই জায়গাটায়ও আমি যদি রিজেক্টেড হয় তাহলে আমি, যেহেতু আমি একটা এরর জাভাস্ক্রিপ্টের এরর ক্রিয়েট করেছিলাম, সো আমি একটা মেসেজের মধ্যে আমি আসলে এটা পাবো, আমার এই লেখাটা। সো এবার আমরা এই কোডটাকে রান করি। এই যে, সো যেহেতু আমার এখানে হ্যাজ মিটিং ফলস ছিল, তার মানে কি হ্যাজ মিটিং ফলস, সো এই ব্লকের মধ্যে ঢুকছিল এবং সে আসলে রিজলভ হচ্ছিল। সো যার কারণে দেনের পরে আমি এটা পাচ্ছিলাম। যদি আমি এখানে হ্যাজ মিটিংকে ট্রু করে দেই তাহলে এটা ক্যাচ ব্লকের মধ্যে যাওয়ার কথা। একবার রান করি, মিটিং অলরেডি স্কেডিউল। সো আমার এখানে রিজেক্ট কল হয়েছে, এটা পাস হয়েছে, সো ক্যাচ কল হয়েছে এবং এই এররের মধ্যে এরর ডট মেসেজ হিসাবে console.log এটা প্রিন্ট হয়ে গেছে। সো এইভাবে আমরা আসলে প্রমিস ডট দেন এবং ক্যাচের মাধ্যমে কাজটা করতে পারি। সো যদি আমরা এবার আমাদের আগের কোড ব্লক যেরকম ছিল কল ব্যাক হেলের মধ্যে, যে আমরা একটার মানে কোনটার পরে কোনটা হয় আমরা আসলে কোড ব্লক দেখে বুঝতে পারছিলাম না, এটা কল ব্যাক হেলের মধ্যে পড়ে গিয়েছিলাম। কিন্তু এখন আমরা দেখি যে এই যে এরকম ব্যাপারটা হচ্ছে মিটিং ডট দেন, সো দেন শব্দের অর্থই হচ্ছে পরে। সো এটা কিন্তু আমাদের জন্য অনেকটা হিউম্যান ফ্রেন্ডলি একটা লুপ পেয়েছে এটা। সো প্রমিস ইউজ করার সুবিধাটা হচ্ছে আমরা এরকম একটা হিউম্যান ফ্রেন্ডলি লুপ পাবো। সো আমরা যে কোনো জায়গা থেকে এই ডট দেন, এরপরে যদি আরো দেন ব্লক থাকে লাইক ডট দেন, হ্যাঁ, এরকম যদি অনেক থাকে, তারপরে আমাদের আসলে বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, যে আমরা বুঝতে পারছি যে কোনটার পরে কোনটা হচ্ছে, খুব কুইকলি দেখে আমরা বুঝতে পারছি যে মিটিং এই প্রমিসটা রিজলভ হলে এই দেন হবে, এরপরে যদি আরেকটা দেন থাকতো তাহলে আমরা বুঝতাম যে এইটার পরে আসলে এটা কল হয়েছে। সো অনেকটা রিডেবিলিটি বাড়ছে। আর শুধু তাই নয়, প্রমিসের আরো অনেক ইমপ্লিকেশন আছে যেটা আমরা সামনে বুঝতে পারবো। আমরা যে বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ইউজ করি, থার্ড পার্টি লাইব্রেরি, যেমন আমরা কি বলবো, যখন আমরা এপিআই কল করি তখন আমরা এক্সিওস, খুব পপুলার একটা লাইব্রেরি ইউজ করি। সো সেখানেও কিন্তু আমরা অনেক সময় এক্সিওস ইউজ করি এবং সেখানেও আমরা দেন ক্যাচ এরকম ইউজ করি। এটা আমরা অনেক সময় না বুঝে করি এবং আমরা এটাকে আমাদের কাজ হয়ে যায়। সো আমরা আসলে এতটা ডিটেলে যাই না, আমরা এক্সিওস এর ডকুমেন্টেশন দেখি, আমরা দেন, কারণ এক্সিওস কি করে, সবসময় একটা প্রমিস রিটার্ন করে। সো এরকম জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিগুলা যেগুলাতে অ্যাসিনক্রোনাস বিভিন্ন ফাংশন থাকে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিভিন্ন ধরনের প্রমিস রিটার্ন করে এবং আমরা আসলে তাদের সেই রিটার্ন ডাটাটার উপরে দেন ইউজ করে আমরা আসলে প্রমিসগুলোকে ইউজ করতে থাকি। সো প্রমিস ভালো মতো বোঝাটা আসলে খুবই জরুরি। এর আগেও যেরকম আমি কল ব্যাকের সময় দেখিয়েছিলাম যে এটা যে অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ করছে সেটা বোঝার জন্য আমি লাস্টে একটা console.log লিখছি আবার আগের মতো, এবং আমরা যদি আরেকবার এটাকে রান করি, খেয়াল করুন আগে কিন্তু হ্যালো প্রিন্ট হয়ে গেছে, তারপরে মিটিং অলরেডি শিডিউল এসছে। তার মানে জাভাস্ক্রিপ্ট যখন রান করেছে তখন সে এটাকে প্রমিস পেয়ে সে কিন্তু এটাকে স্কিপ করে গেছে, স্কিপ করে যে সে console.logটা আগে প্রিন্ট করেছে, তারপরে প্রমিসটা প্রিন্ট করেছে। যখন প্রমিস রিজলভ হয়েছে তারপরে সে প্রমিসটাকে প্রিন্ট করেছে। সো এমনিতে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো যখন আমরা দেখব তখন আমরা দেখব যে তখন তো আসলে এরকম প্রমিস হয় না, তখন প্রমিস হয় আসলে
কোনো একটা অ্যাসিনক্রোনাস কাজ হওয়ার পরে আমরা তো এখানে জাস্ট একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট রিটার্ন করে দিয়েছি, এখানে কোনো ওয়েটিং টাইম ছিল না আসলে। সো এটা আমরা আসলে সিনক্রোনাস ওয়েতেই করতে পারতাম, কিন্তু জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এটা দেখিয়েছি। সো নর্মালি যখন আমরা কোনো এপিআই রিকোয়েস্ট করব বা আমরা ফাইল সিস্টেম থেকে কোনো ডাটা রিড করব বা ডাটাবেস কোয়ারি থেকে একটা বড় কোয়ারি রান করে নিয়ে আসবো, সো হয়তো সামথিং মিলি সেকেন্ড একটা সার্টেন টাইম লাগবে যেটা আমরা জানি না। সো এই টাস্কটা একটা অ্যাসিনক্রোনাস টাস্ক। সো প্রমিসের মধ্যে আসলে ওই ধরনের অ্যাসিনক্রোনাস টাস্ক থাকে এবং ফাইনালি টাস্কটা শেষ হওয়ার পরে আসলে রিজলভ কল করা হয়। সো জাভাস্ক্রিপ্ট কি করবে, যখন এরকম প্রমিস দেখবে, যদিও এটা আসলে কোনো সময় নিচ্ছে না, কিন্তু তারপরেও জাভাস্ক্রিপ্ট এটাকে স্কিপ করে যাবে। সে আগে এটা প্রিন্ট করবে, তারপরে সে দেখবে যে ইমিডিয়েটলি প্রমিসটা রিজলভ হয়েছে, তারপরে সে আসলে console.log এটা রিজলভ ডাটা অথবা রিজেক্টেড ডাটা বেসড অন কন্ডিশন প্রিন্ট করবে। এবার আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের একটা মাত্র প্রমিস ছিল, সেটা হচ্ছে মিটিং। কিন্তু এমন অনেক সিচুয়েশন আসতে পারে যখন মাল্টিপল প্রমিস থাকতে পারে এবং একটা প্রমিসের রেজাল্টকে কাজে লাগিয়ে আরেকটা প্রমিস রিজলভ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে মাল্টিপল প্রমিসকে দেন ব্লকের মধ্যে ইউজ করে একটা প্রমিস চেইন তৈরি করতে পারি। সেটা কিভাবে করা যায় চলুন দেখা যাক। তো ফার্স্টে আমি হ্যাজ মিটিংকে আবার আগের মতো ফলস করে দিলাম এবং এখানে আমি একটা নতুন প্রমিস তৈরি করব। ইনফ্যাক্ট আমি একটা নতুন ফাংশন তৈরি করব এবার, একটু অন্যভাবে প্রমিস ক্রিয়েশন দেখানোর জন্য। সো বলেছিলাম যে এই প্রমিসটা আগের প্রমিসের রেজাল্টটাকে পাবে। সো আগের প্রমিসের রেজাল্ট ছিল কি মিটিং ডিটেলস, সো সেটাকে আমি পেলাম এবং এখানে আমি জাস্ট একটা নতুন প্রমিস রিটার্ন করে দিচ্ছি, সেও আগের মতো রিজলভ রিজেক্ট দুটা জিনিস পাবে। এবং এটার মধ্যে আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি, ধরলাম ওটার নাম দিচ্ছি ক্যালেন্ডার। যেহেতু আমি মিটিং ডিটেলসটা এখানে পাচ্ছি, সো এখানে আমি লিখছি এরকম করে মিটিং ডিটেলস ডট নেম, কারণ এই যে এই নেমটা টেকনিক্যাল মিটিং হ্যাজ বিন scheduled on meeting details dot location at meeting details dot time এবং এটাকে জাস্ট রিজলভ করে দিলাম। সো এটা হয়ে গেল আমার একটা নতুন প্রমিস। আসলে এটা একটা ফাংশন, সেটা একটা প্রমিসকে রিটার্ন করছে। সো এটাও একটা প্রমিস। এখন এই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে কিন্তু আমরা আগের বারের মতো রিজেক্ট ইউজ করিনি। সো একটাই মাত্র জিনিস আছে, সেটা হচ্ছে রিজলভ, কারণ আমরা শিওর যে এখানে শুধু রিজলভই হবে, রিজেক্ট হবে না। সো এই ক্ষেত্রে এই কোডটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি, একটু ছোট করতে পারি। কিভাবে? আমরা এই অংশটা বাদ দিয়ে দিলাম এবং যেহেতু এখানে রিজলভ আছে, আমরা ডিরেক্টলি এখানে রিটার্ন প্রমিস ডট রিজলভ এভাবে লিখে দিতে পারি। এটা এবং এটা একই ব্যাপার। সো এটা আমি এখন মুছে দিচ্ছি। সো এটা হয়ে গেল আমার একটা নতুন প্রমিস, যে প্রমিসটা আগের প্রমিস থেকে রেজাল্ট পায়, মিটিং ডিটেলস। সো সেটাকে যদি আমি চেইন করতে চাই, তাহলে আমি কি করব? জাস্ট সিম্পলি এখানে আরেকটা দেন ব্লক ইউজ করব এবং সেখানে এই অ্যাড টু ক্যালেন্ডারটাকে পাস করে দিব। হয়ে গেল। সো তার মানে এখন কি হবে? মিটিং ডট দেন, মানে এই মিটিংটা রিজলভ হওয়ার পরে সেই দেন ফাংশনটা বেসিক্যালি অ্যাড টু ক্যালেন্ডার প্রমিসকে কল করবে। অ্যাড টু ক্যালেন্ডার মানে হচ্ছে এই জিনিসটা। সো এখন যদি আমরা এটাকে রান করি, সো আগেরবারের মতো আমার এই প্রথমে হ্যালোটা প্রিন্ট হয়ে গেছে, তারপরে টেকনিক্যাল মিটিং হ্যাজ বিন শিডিউলড অন গুগল মিট অ্যাট 10 PM। সো এটা এই প্রমিসের রেজাল্টটা আসছে। আগের বারে কিন্তু এই console.log এ এসেছিল আমাদের এই রেজাল্টটা, কারণ সে তখন মিটিং ডিটেলসকে রিটার্ন করেছিল। কিন্তু এখন সে রেজাল্টটা পাবে কি? অ্যাড টু ক্যালেন্ডার যেটাকে রিজলভ করছে সেটা। সো অ্যাড টু ক্যালেন্ডার রিজলভ করছে কি? ক্যালেন্ডারটাকে। সো এই ক্যালেন্ডারটার ভ্যালু কি? এইটা। সো এইটাই হচ্ছে এই টেকনিক্যাল মিটিং হ্যাজ বিন শিডিউলড অন গুগল মিট অ্যাট 10 PM। এখানে আসলে json.stringify লাগতো না, এটা আমরা ডাইরেক্ট রেজাল্টটাই দিতে পারতাম, কারণ এটা কোনো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট না। এই যে, সো এখন আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি। সো এভাবে মাল্টিপল প্রমিসকে আমরা চেইন করতে পারি এবং একটার পর একটা এক্সিকিউট করতে পারি। এখানে আরেকটা দেখার বিষয় যেটা আছে, সেটা হচ্ছে এই যে ক্যাচ ব্লকটা। ক্যাচ ব্লকটা এই যে দুইটা দেন ইউজ হয়েছে এবং ফাইনালি একটা ক্যাচ ইউজ হয়েছে। এই দেনের ক্যাচটা কোথায় গেল তাহলে? যদি আমরা এরকম মাল্টিপল প্রমিস চেইন করতে পারি, সেই ক্ষেত্রে একটা মাত্র ক্যাচ ব্লক দিয়ে
আমরা যে কোনো একটার এরর ধরতে পারি। লাইক এইটাতে যদি কোনো ক্যাচ থাকতো, যদিও কোনো ক্যাচ নাই এর, সে ডাইরেক্ট রিজলভ করে, কিন্তু যদি সেইটাকে কোনো একটা ক্যাচ যদি এখানে থাকতো তাহলে সেই ক্যাচটাকেও আসলে এই ক্যাচ ধরতো। সো যদি এরকম এখানে 10টা এরকম দেন থাকে এবং যে কোনো একটা দেন যদি এরর রিটার্ন করে বা রিজেক্টেড হয় তাহলে ডাইরেক্ট ক্যাচ ব্লকে চলে যাবে এবং কনসোল ডট লগ। সেই ক্ষেত্রে আমরা তখন একটা মাত্র ক্যাচ ব্লক দিয়ে সবগুলোর এরর হ্যান্ডেলিং করতে পারি। এটাই হচ্ছে প্রমিসের একটা খুবই ভালো একটা দিক, যে আমাদেরকে প্রত্যেকটা দিনের জন্য মাল্টিপল এরর হ্যান্ডেলিং করতে হচ্ছে না। এতক্ষণ আমরা দেখলাম একটার পর একটা প্রমিস কিভাবে রেজাল্ট রিটার্ন করে এবং সেটাকে ইউজ করে কিভাবে পরের প্রমিস এবং তারপরের প্রমিস রিজলভ হতে পারে। কিন্তু অনেক সময় আমাদের এমন একটা সিচুয়েশনের প্রয়োজন হতে পারে যে সবগুলো প্রমিসকে একসাথে রান করব এবং লাস্টে গিয়ে আমি সবগুলোর রেজাল্ট একবারে পাবো। এরকম মাল্টিপল দেনের মাধ্যমে আমাকে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট কালেক্ট করতে করতে যেতে হবে না, আমি একবারে সবগুলো রেজাল্ট পাবো এবং ফাইনালি সেই রেজাল্টটা দিয়ে আমি কিছু একটা করব। তো সেরকম একটা এক্সাম্পল দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিই আমি একটা নতুন প্রমিস তৈরি করি। ধরে নিলাম এই প্রমিসটা একবারে আমি রিজলভ করে দিই সংক্ষেপে। প্রমিস 1 রিজলভ। আমি আর একটা প্রমিস তৈরি করি, এটাকে আমি একটু অন্যভাবে লিখি, বললাম এটা নিউ প্রমিস। এখানে আমি রিজলভ রিজেক্ট দুইটা জিনিস পাবো। এটার মধ্যে আমি একটা সেট টাইম আউট কল করি। এবার ধরে নিলাম এই সেট টাইম আউটটা 2 সেকেন্ড ব্যাপী চলবে এবং এটার ভিতরে আমি রিজলভ করে দিচ্ছি প্রমিস টু রিজলভড। সো প্রথমে দেখি এই প্রমিস দুইটা বাই ডিফল্ট নিজেদের মতো কিভাবে কাজ করে। সো আমি দুটোকে কল করি প্রমিস 1 ডট দেন এবং এর মধ্যে আমি রেজাল্টটা পাবো। আমি কনসোল ডট লগ রেজাল্ট দিলাম। একইভাবে প্রমিস 2 ডট দেন আমি রেজাল্ট পাবো এবং এখানে আমি কনসোল ডট লগ রেজাল্ট দিলাম। এখন আমরা কোডটা রান করি। প্রমিস 1 রিজলভড হলো, এরপরে 2 সেকেন্ড পরে প্রমিস 2 রিজলভড হলো। কিন্তু আমরা চাচ্ছি দুইটা প্রমিস একই সাথে শুরু হবে এবং ফাইনালি একটা রেজাল্ট রিটার্ন করবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব প্রমিস ডট অল। প্রমিস ডট অল এবং এটার মধ্যে আমরা অ্যারে আকারে দুইটা প্রমিস পাঠিয়ে দিব, প্রমিস 1 এবং প্রমিস 2। এইটার পরে আমরা দেন ইউজ করব। এই দেনের মধ্যে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এই দুইটা প্রমিসের রেজাল্টের একটা অ্যারে। সো আমি এখানে দেন নিয়ে কনসোল ডট লগ রেজাল্ট করলাম। এবার দেখি আমরা আউটপুটটা কেমন আসে। সরি, আমি আগেরটা মুছিনি, এটা আমি মুছে দেই। রান করি। এই যে 2 সেকেন্ড পরে শুরু হয়েছিল কিন্তু একসাথে, 2 সেকেন্ড ঠিক পরে একবারে সে দুইটার রেজাল্ট একসাথে দিয়েছে। সো তার মানে আমাদের যদি এরকম সিচুয়েশন হয় যে আমরা মাল্টিপল প্রমিস একই সাথে কনকারেন্টলি চালাবো এবং সবগুলোর রেজাল্ট একবারে পাবো এবং সেই রেজাল্টটা দিয়ে কিছু একটা করব, তখন আমরা প্রমিস ডট অল ইউজ করতে পারি। আরেকটা সিনারিও আছে, সেটা হচ্ছে প্রমিস ডট রেস। সেটা যদি আমি লিখি, আমি একবারে লিখেই দেখাই। এই ক্ষেত্রে জাস্ট প্রমিস ডট অলের জায়গায় আমি প্রমিস ডট রেস লিখেছি, কি হয় দেখি। দেখুন এখানে কিন্তু প্রমিস 2 এর রেজাল্টটা আসেইনি। সো প্রমিস ডট রেস যে কাজটা করে সেটা হচ্ছে অনেকটা অলের মতোই, সে দুইটা প্রমিসই শুরু করে দেয় এবং যে প্রমিসটা আগে রিজলভ হয়ে যায় সেইটার রেজাল্টটাকে সে দিয়ে দেয়। সে যদি প্রথম প্রমিসটা আমার মানে রিজলভ যেহেতু হয়ে গেছে সাথে সাথে, সে প্রমিস 1টাকেই দিয়ে দিয়েছে। সো দুইটার মধ্যে রেস হবে, আসলে যে আগে রিজলভড হবে সেই আসলে রেজাল্ট হিসাবে আসবে। সো প্রমিস ডট রেসের কাজ হচ্ছে এটা, যে সে দুইটা বা তিনটা বা চারটা যে কটাই আমি এখানে পাস করি না কেন, যে প্রমিসটা আগে রিজলভ হবে, যেমন আমি একটা ছোট একটা এটাকে একটু চেঞ্জ করে দেখাই।
আমি যদি প্রমিস 1টাকে এইভাবে এখন লিখি এবং এখানে 2 সেকেন্ডের জায়গায় এটাকে আমি 5 সেকেন্ড দিলাম এবং এখানে আমি প্রমিস 1 রিজলভ করলাম। এখন যদি আমি এটা চালাই, আমরা দেখছি প্রমিস 2 রিজলভড, প্রমিস 1 কিন্তু আর আসেনি রেজাল্টে। কারণ হচ্ছে 2 সেকেন্ড পরে প্রমিস 2 রিজলভ হয়ে গেছে। সো প্রমিস 2 আমি আগে পেয়ে গেছি, রেসে প্রমিস 2 উইন করেছে, সো প্রমিস 2 আমার রেজাল্ট হিসাবে আমি পাবো। সো এরকম যদি কখনো আমাদের প্রয়োজন হয় যে আমাদের অনেকগুলো প্রমিস আছে বা একাধিক প্রমিস আছে এবং আমাদের শুধুমাত্র যে প্রমিসটা রেসে জিতবে তাকে প্রয়োজন, যে কোনো একটা রেজাল্ট প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা প্রমিস ডট রেস ইউজ করতে পারি। সো এই ছিল মোটামুটি প্রমিস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। প্রমিস দিয়ে কি করা যায়, কিভাবে প্রমিস তৈরি করা যায়, কিভাবে প্রমিস দিয়ে দেন ব্লকের মাধ্যমে চেইন করে করে আমরা মাল্টিপল অ্যাসিনক্রোনাস কাজকে একটার পর একটা করতে পারি। এবং একই সাথে প্রমিস আমরা এটাও দেখেছি যে লাস্টে একটা কনসোল ডট লগ প্রিন্ট করে আমি দেখিয়েছিলাম যে প্রমিস যখনই কল হয়, প্রমিসের কারণে জাভাস্ক্রিপ্ট এক্সিকিউশন থেমে থাকে না, জাভাস্ক্রিপ্ট কিন্তু স্কিপ করে পরের লাইনে চলে যায়। ঠিক আছে, সো এইভাবে প্রমিসের মাধ্যমে আমরা অ্যাসিনক্রোনাস কাজগুলোর অর্ডার কন্ট্রোল করতে পারি এবং সেটার এক্সিকিউশন কন্ট্রোল করতে পারি। প্রমিস তো বুঝলাম আমরা, কিন্তু এই প্রমিস কল করার ওয়েটাও কিন্তু বেশি প্রোগ্রামার ফ্রেন্ডলি না। এভাবে একটার পর একটা দেন ইউজ করতে করতে একসময় অনেক বড় একটা ব্লক তৈরি হয়ে যেতে পারে। শুধু তাই নয়, লার্জার অ্যাপ্লিকেশনে এই দেন ব্লকগুলো এত ছোট না হয়ে অনেক বড়ও হতে পারে। সেই ক্ষেত্রে হয়তো ফার্স্ট কলে আমরা পুরো দেন ব্লকটাই দেখতে পাবো না। সেই ক্ষেত্রে ফ্লো বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যেতে পারে। প্রোগ্রামার হিসেবে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয় অ্যাসিনক্রোনাস কাজগুলো লাইন বাই লাইন সিনক্রোনাস ওয়েতে লিখতে পারলে। লাকিলি জাভাস্ক্রিপ্টে এখন সেটাও করা যায় অ্যাসিনক্যাভেটের মাধ্যমে। চলুন দেখা যাক অ্যাসিনক্যাভেট কিভাবে কাজ করে। আমরা একটা সিম্পল ফাংশন ডিফাইন করি। ধরি ফাংশনটার নাম দিচ্ছি ফ্রেন্ডলি ফাংশন, এবং সেটার মধ্যে আমরা জাস্ট আপাতত একটা টেক্সট রিটার্ন করে দেই, বললাম হ্যালো, এবং আমি ফাইনালি কনসোল ডট লগ ফ্রেন্ডলি ফাংশনটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। দেখি আউটপুট কি আসে। স্বাভাবিকভাবেই আমাদের আউটপুট আসার কথা হ্যালো। সো এই ফ্রেন্ডলি ফাংশনটা যেহেতু একটা স্ট্রিং রিটার্ন করছিল, তাই আউটপুট আসছে একটা স্ট্রিং। এখন এই ফাংশনটা তো একটা সিনক্রোনাস ফাংশন। সো যদি এই ফাংশনটা যখন জাভাস্ক্রিপ্ট দেখবে, তখন সে তখন স্বাভাবিকভাবে এটাকে একটা সিনক্রোনাস ফাংশন হিসাবে মনে করবে। এই ফাংশনটাকে যদি আমরা অ্যাসিনক্রোনাস বানাতে চাই, যেমন সেট টাইম আউট একটা অ্যাসিনক্রোনাস ফাংশন, সো এরকম একটা অ্যাসিনক্রোনাস ফাংশন যদি আমরা নিজেরা বানাতে চাই, তাহলে তার জাস্ট নামের আগে আমরা অ্যাসিন কিওয়ার্ডটা লাগিয়ে দিলেই হবে। সো অ্যাসিন কিওয়ার্ড যখনই আমি লাগালাম, এখন যদি আমি এখানে আউটপুট দেখি, তাহলে আমরা দেখব স্ট্রিং এখন আর রিটার্ন করছে না, এখন এটা একটা প্রমিস রিটার্ন করছে। সো তার মানে কি, আমাকে কিন্তু আলাদা করে রিটার্ন, আমি কিন্তু এভাবেও লিখতে পারতাম, যদি আমি অ্যাসিন না দিতাম তাহলে আমি কিন্তু এভাবেও লিখতে পারতাম যে রিটার্ন প্রমিস ডট রিজলভ, এবং এখানে আমি হ্যালো রিটার্ন করে দিতে পারতাম, একই ব্যাপার হতো। কিন্তু এই কাজটা আমাকে করতে হচ্ছে না। আমি নর্মালি আমার যে জিনিসটা আমি রিটার্ন করতে চাই সেটাই আমি এখানে রিটার্ন করেছি, জাস্ট এই ফাংশনের আগে আমি একটা অ্যাসিন কিওয়ার্ড যোগ করে দিয়েছি। তাতেই আসলে আমাকে সে একটা প্রমিস রিটার্ন করবে। সো এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা বোঝা দরকার অ্যাসিন ফাংশনের। আরেকটা ব্যাপার যেটা বোঝা দরকার সেটা হচ্ছে অ্যাসিনকের একটা ভাই আছে। অ্যাসিন নর্মালি একা ইউজ হয় না, অ্যাসিনকের সাথে অ্যাওয়েট জিনিসটা ইউজ হয়। অ্যাওয়েট কি? অ্যাওয়েট কিওয়ার্ডটা হচ্ছে শুনেই বোঝা যাচ্ছে যে অ্যাওয়েট মানে অপেক্ষা করি, ঠিক আছে? সো অ্যাওয়েট শব্দটা বেসিক্যালি অ্যাসিন ফাংশনের ভিতরে ইউজ হয়। সো কখনোই একটা নর্মাল ফাংশনের মধ্যে আমি অ্যাওয়েট ইউজ করতে পারবো না। আমাকে যদি কোনো ফাংশনের মধ্যে, কোনো একটা অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে অ্যাওয়েট ইউজ করতে হয়, তাহলে আমাকে অবশ্যই সেটাকে অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে ইউজ করতে হবে, ঠিক আছে? সো অ্যাওয়েট কি করে? অ্যাওয়েট বেসিক্যালি কোনো একটা অ্যাসিনক্রোনাস কাজের জন্য ওয়েট করে, শেষ হওয়ার জন্য ওয়েট করে। তো আমরা সেটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো, বাট মানে এই মুহূর্তে যেটা আমাদের বোঝা দরকার যে অ্যাওয়েট শব্দটার অর্থ হচ্ছে কোনো একটা অ্যাসিনক্রোনাস কাজ যেটা শেষ হতে সময় বেশি লাগে, যেমন সেট টাইম আউট হতে পারে, সেটা এপিআই কল হতে পারে, যেটা হওয়ার জন্য সে আসলে ওয়েট করবে। সো জাভাস্ক্রিপ্ট ওই জায়গাটায় ওয়েট করবে, তারপরে যখন রেজাল্টটা আসবে, যেরকম আমরা প্রমিসে দেখেছিলাম যে আগের প্রমিসের রেজাল্ট পাওয়ার পরে আমরা কিন্তু দেন কল করেছিলাম, ঠিক আছে? সো অ্যাওয়েট ওই দেনের কাজটাই করে আসলে। সে আগের কাজটার জন্য ওয়েট করার পরে যে রেজাল্টটা পায়, সেই রেজাল্টটাকে আমরা কোনো একটা কনস্ট্যান্ট বা কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে ফেলতে পারি। সো এটা আমরা এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। সো আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল,
আমরা সেটাই কপি করে নিয়ে যাই এবং এটাকে অ্যাসিন ক্যাভেটে কনভার্ট করি, তাহলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল সেখানে আমরা দেখছি যে আমাদের কি ছিল, এখানে অ্যাড টু ক্যালেন্ডার একটা ফাংশন ছিল, হ্যাঁ, তারপরে আমরা দেন করে আমরা আসলে এই দুইটা প্রমিসকে আসলে পরপর চেইন করেছিলাম, ঠিক আছে। সো আমরা যেহেতু এখন অ্যাসিন ক্যাভেট ইউজ করব, সো অ্যাসিন ক্যাভেট ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা অ্যাসিনক্রোনাস ফাংশন আগে ডিফাইন করতে হবে। এই পুরো জিনিসটাকে আমাদেরকে একটা অ্যাসিনক্রোনাস ফাংশনের মধ্যে নিতে হবে। সো আমরা একটা অ্যাসিনক্রোনাস ফাংশন লিখছি, ধরলাম এটার নাম দিলাম মাই মিটিং, এবং সেই ফাংশনের মধ্যে বেসিক্যালি আমাদের অ্যাসিনক্রোনাস কাজগুলো করব, এই পরপর কাজগুলো করব, ঠিক আছে। সো করা যাক। সো মিটিং কি করছে, মিটিং প্রমিসটা বেসিক্যালি রিটার্ন করছিল একটা মিটিং ডিটেলস রিটার্ন করছিল। সো আমরা অ্যাওয়েট দিয়ে জিনিসটাকে এভাবে লিখবো, কনস্ট্যান্ট মিটিং ডিটেলসটা তো আমি পাবো, তাই না। সো মিটিং ডিটেলস অপেক্ষা করব কার জন্য, অ্যাওয়েট অপেক্ষা করব মিটিং প্রমিসটা শেষ হওয়ার জন্য, অ্যাওয়েট মিটিং। তার সিম্পল একটা লাইনে, মানে একটা সিনক্রোনাস ওয়েতে কিন্তু আমি লিখছি যে আমি মিটিং ডিটেলসটা পেতে চাই ভাই, তুমি আমাকে মিটিং ডিটেলসটা দাও। কার কাছে জানতে চাচ্ছে, প্রমিসের কাছে, এবং তার আগে একটা অ্যাওয়েট লাগিয়ে দেওয়া, মানে এখানে জাভাস্ক্রিপ্ট বুঝতে পারবে যে আমাকে এই জায়গাটা একটু ওয়েট করতে হবে, এই জায়গাটা আমি ওয়েট করব, মিটিংয়ের ভ্যালুটা পাবো এই প্রমিস থেকে, তারপরে আমি সেটা মিটিং ডিটেলসের মধ্যে ঢোকাবো। এরপরে আসলে পরের লাইনটায় যাবে, পরের লাইনটায় যে আমি মিটিং ডিটেলস পেয়ে গেছি, মিটিং ডিটেলসটা আমার কনসোল ডট লগ করার কথা ছিল, এবং ফাইনালি মিটিং ডিটেলসটা পাওয়ার পরে আমাকে সেটা অ্যাড টু ক্যালেন্ডার করার কথা ছিল। সো অ্যাড টু ক্যালেন্ডার কি করছে, এই যে আমার মিটিং ডিটেলসটাই নিচ্ছিল। সো আমি এবার এখানে অ্যাড টু ক্যালেন্ডার না করে আমি যেটা করব, মিটিং ডিটেলস তো পেয়ে গেছি, সো আমি এই জিনিসটা কপি করে নিয়ে যেতে পারি আসলে এখানে। না, আমার তো ফাংশন আলাদাই আছে। সো আমি যেটা করব, এখানে এটার নাম দিলাম, ধরলাম ক্যালেন্ডারই নাম দিলাম, ইকুয়াল টু অ্যাওয়েট অ্যাড টু ক্যালেন্ডার, এবং তার মধ্যে আমার এই মিটিং ডিটেলসটা চলে গেল। তার মানে এখন আমি মিটিং ডিটেলস, প্রথম লাইনে মিটিং ডিটেলস পেলাম, তারপরে সেই মিটিং ডিটেলসটা থেকে আমরা ক্যালেন্ডারের এই লাইনটা পেলাম। ফাইনালি আমার যে জিনিসটা, সেটা হচ্ছে আমার কনসোল ডট লগ করার কথা ছিল, তাহলে কনসোল ডট লগ আমি আমার এই ক্যালেন্ডারের লাইনটা দিয়ে দিই, এই, ঠিক আছে। সো এখন যদি আমরা এই কোডটা রান করি, একই রেজাল্ট পাচ্ছি, কিন্তু এখানে আমি দুইবার করেছি, আমি এই জিনিসটা বাদ দিয়ে দিচ্ছি, এটাই কল হচ্ছিল, আর ফাইনালি আমাকে মাই মিটিং কল করে দিতে হবে, মাই মিটিং কল করে দিব। সো একই জিনিস ছিল, একই রকমভাবে আমরা কাজ করলাম, কিন্তু এখন আমাদের এই দেন ব্লকের মতো চেইন করতে হচ্ছে না, আমরা লাইন বাই লাইন রিড করতে যেতে পারবো। সো আমাদের প্রোগ্রাম যদি অনেক বড় হয়ে যায়, প্রোগ্রামার যে কোনো সময় যে কোনো একটা লাইন দেখলেই বুঝতে পারবে যে ক্যালেন্ডার এই ভ্যালুটা পেতে গেলে আমাকে আসলে অ্যাড টু ক্যালেন্ডার ফাংশন শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। সো তারপরে আমি ক্যালেন্ডার ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমি কনসোল ডট লগ করলাম। সো লাইন বাই লাইনের মতোই কিন্তু এক্সিকিউশন হচ্ছে, কিন্তু ফাইনালি আমি যদি লাস্টে এখানে একটা কনসোল ডট লগ দিই, আবার আগের মতো রান করি, দেখুন হ্যালো ওয়ার্ল্ডটা আগে প্রিন্ট হয়েছে, তার মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু মাই মিটিংকে স্কিপ করে চলে গেছে। এটা একটা নর্মাল ফাংশন ছিল, কিন্তু যেহেতু ফাংশনটার আগে অ্যাসিন কাছে, তো জাভাস্ক্রিপ্ট জানে যে এই জায়গাটা আমি ওয়েট করবো না। সো এই ফাংশনের কাজকে সে অন্য একজনের হাতে দিয়ে সে বেসিক্যালি পরের লাইনে চলে যায়, তারপরে এই লাইন শেষ হওয়ার পরে তারপরে হচ্ছে সে মাই মিটিং এই ফাংশনটা এক্সিকিউট, এটার যে ভ্যালুটা সেটা কনসোল ডট লগ করে। সো অ্যাসিন ক্যাভেটের মাধ্যমে আমরা এইভাবে খুব অল্প লাইনে এবং খুব একটা সিনক্রোনাস ওয়েতে, খুব অর্গানাইজড ওয়েতে আমরা অ্যাসিনক্রোনাস টাস্কগুলোকে অর্ডার করতে পারি। অ্যাসিন ক্যাভেটের একটা জিনিস আমি দেখাতে মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা এতক্ষণ রিজলভের ব্যাপারটা দেখলাম, কিন্তু আমরা কিন্তু রিজেক্টটা দেখলাম না, যে এই ক্ষেত্রে আমরা আসলে এই এরর হ্যান্ডেলিংটা কীভাবে করব, ঠিক আছে। তো সেটা একটু দেখা যায়। আমাদের এখানে আগে যখন আমাদের প্রমিসটা ছিল, আমি প্রমিসটা আবার ব্যাক আনি, যেটা লেখা ছিল একটু আগে, এই যে, সো এখানে একটা ক্যাচ ছিল, ঠিক আছে। সো এই ক্যাচটা কিভাবে আমরা এখানে ইউজ করবো, বা এরর হ্যান্ডেলিংটা আমরা আসলে কিভাবে করবো, সো সেটা আমি একটু দেখাই। আমি আবার মাই মিটিং ফাংশনটাকে কল করে দিই। আচ্ছা, সো আমার তো ফাংশন বডি হচ্ছে,
এবং আমার অ্যাসিনক্রোনাস টাস্ক হচ্ছে এগুলো। সো এই অ্যাসিনক্রোনাস টাস্কগুলো করতে গিয়ে কোনো জায়গায় যদি এরর হয় তাহলেই কিন্তু আমাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, রিজেক্ট করতে হবে। কিন্তু আমার যদি এটা প্রমিস না, আমি রিজেক্ট করতে পারছি না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব, নর্মাল সিনক্রোনাস টাস্কে আমরা যেভাবে এরর হ্যান্ডেলিং করি ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে, সেইভাবে আমরা এরর হ্যান্ডেলিং করতে পারবো। মানে সোজা কথা, অ্যাসিন ক্যারেট ইউজ করলে আমাদের কোডটা সম্পূর্ণরূপে সিনক্রোনাস স্ট্রাকচার নিয়ে নেবে। সো আমরা সিম্পলি এখানে ট্রাই, এই পুরো কাজটাকে ট্রাই ব্লকের মধ্যে ঢুকিয়ে দিলাম, যেখান থেকে এরর আসার সম্ভাবনা থাকতে পারে, আর বাকিটাকে আমরা ক্যাচের মধ্যে ঢুকিয়ে দিলাম। সো এখানটায় আমরা ধরলাম, লিখলাম সামথিং রং হ্যাপেন্ড, এই। সো এটাকে যদি আমরা এখন টেস্ট করতে যাই, আমরা হ্যাজ মিটিংকে ট্রু করে দিই, রান করি, সামথিং রং হ্যাপেন্ড। সো তার মানে আমাদের এই ক্যাচ ব্লকটা এখানে এক্সিকিউট হচ্ছে। সো তার কারণটা হচ্ছে, যখন এই জায়গাটায় এই যে প্রথম অ্যাওয়েট মিটিং, এই জায়গাটাতেই সে আসলে রিজেক্ট হয়ে চলে আসছে। সো যে কোনো জায়গা থেকেই, যে কোনো প্রমিস থেকে যদি সে এরর পেয়ে চলে আসে, সেটা এই প্রমিসটা থেকে হোক অথবা পরেরটা থেকে হোক, যেখান থেকেই সে এরর পেয়ে চলে আসবে, সেটা আসলে ক্যাচ ব্লক ধরে ফেলবে। অনেকটা আমাদের আগের বারের এই যে আমরা লাস্টে যে প্রমিসের ক্ষেত্রে যে আমরা লাস্টে যে ক্যাচ দিয়েছিলাম, যে আগের যে কোনো একটা দেন ব্লকের এরর থেকে, মানে আগের যে কোনো একটা প্রমিসের এররকে একটা ক্যাচ ব্লকের মাধ্যমে ধরতে পারতাম, এখানেও তাই। সো এইভাবে আমরা আসলে অ্যাসিন ক্যারেট ব্যবহার করে আমরা ট্রাই ক্যাচ ব্লকের মাধ্যমে এরর হ্যান্ডেলিং করতে পারি, এবং একই সাথে যখন যদি মানে সঠিকভাবে কোডটা রিজলভ হয়, তাহলে আমরা ট্রাই ব্লকের ভিতরে জাস্ট ভ্যালুটাকে ইউজ করতে পারি, দিয়ে আমাদের অ্যাসিনক্রোনাস কোডগুলোকে খুব সুন্দর করে সিনক্রোনাস ওয়েতে লিখতে পারি। আমার এই টিউটোরিয়ালটিতে আমি অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। যদি সামারি করি তাহলে দাঁড়ায়, জাভাস্ক্রিপ্টের বেস্ট পারফরমেন্সের জন্য সবসময় আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে কোড লেখার ট্রাই করব। যখনই কোনো এক্সপেন্সিভ অপারেশন করতে হবে, তখনই সেই অপারেশনটাকে যতটুকু পসিবল অ্যাসিনক্রোনাস ওয়েতে রান করাবো, যেন ব্লকিং বিহেভিয়ারটা না থাকে। ছোট ছোট অ্যাসিনক্রোনাস কাজগুলোর অর্ডার কন্ট্রোল করতে আমরা কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি। অ্যাসিনক্রোনাস টাস্ক সবসময় প্রমিস রিটার্ন করে, এবং সেই প্রমিসের সাথে দেন অথবা ক্যাচ নেস্ট করে আমরা প্রমিস এক্সিকিউশন করতে পারি। ফাইনালি, সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়েতে অ্যাসিনক্রোনাস টাস্ক করার জন্য আমরা অ্যাসিনক অ্যাওয়েট এই কোড ব্লক ইউজ করতে পারি। আশা করি এই টিউটোরিয়াল দেখার পর অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো জায়গায় না বুঝে থাকেন অথবা কোনো কোশ্চেন অ্যারাইজ করে, তাহলে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।